নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি, তাই যারা যারা ভিডিও দেখছো একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। তো বন্ধুরা, তোমাদেরকে প্রথমে যেটা জানাবো এটা আপডেট নয়, এটা একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি। তো গতকালকের ACL2 এর ম্যাচের লাইভ লিঙ্ক কিন্তু আমি শেয়ার করেছিলাম। তো সেখানে আমি দেখলাম তোমাদের অনেক দাবি, যেগুলো কার্যত আমার পক্ষে মেটানো একদমই অসম্ভব হয়ে যাচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে, অনেকে দেখলাম কমেন্ট করছে খেলা দেখা যাচ্ছে না দাদা, লিঙ্ক কাজ করছে না, এছাড়া খেলা আটকে যাচ্ছে, এইরকম অনেক কমেন্ট আসতে দেখলাম। এছাড়া আরও অনেকজন তারা কিন্তু জানাচ্ছেন যে দাদা দারুণ চলছে, কোনো রকম প্রবলেম কিন্তু হচ্ছে না। তো এই সমস্ত বিষয় মেটাতে খুবই সমস্যা হচ্ছে। তো এইরকম অনেক কমেন্ট আসছে যে দাদা 360p নেই, এছাড়া রেজলিউশন কমানোর কোনো রকম সিস্টেম নেই, এই রকম কমেন্ট আসছে। তখন আমি যখন হাই কোয়ালিটির লিঙ্ক থেকে লো কোয়ালিটির লিঙ্ক দিলাম, সেখানে আবার দেখছি অনেকে কমেন্ট করছে যে দাদা HD কোয়ালিটির লিঙ্ক দাও। তো এই হচ্ছে ব্যাপার। তো এত কিছু দাবি মেটানো খুবই অসম্ভব। বর্তমানে দাঁড়িয়ে ফ্রি লাইভ লিঙ্ক পাওয়াটা খুবই চাপের। তো সেখানে আমি যতটা পারি তোমাদের জন্য শেয়ার করবার চেষ্টা করি। তো এগুলো একটু মানিয়ে নিতে হবে ভাই তোমাদের। তবে হ্যাঁ, আমি যে প্রথম লিঙ্কটা দিয়েছিলাম না, আমি এইটা তোমাদেরকে বলতে পারি ওই লিঙ্কটা HD কোয়ালিটিতে দেখা যায়, কিন্তু প্রচণ্ড পরিমাণে নেট খায়। তো এটাই হচ্ছে কথা, কিন্তু কিছু করার নেই, একটু তো অ্যাডজাস্ট করতেই হবে তোমাদের। এগুলো একটু মানিয়ে নিও তোমরা পরের ম্যাচ থেকে। আমি এত কমেন্টে রিপ্লাই দিতে গিয়ে আমি প্রায় 15 থেকে 20 মিনিটের মতো আমি ম্যাচই দেখিনি, মানে ম্যাচ দেখার সময় পাইনি এত কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। ওই জন্য বলছি ভাই, একটু নিজেদের মধ্যে অ্যাডজাস্ট করো এগুলো, যাতে তোমরাও ম্যাচ দেখতে পারো, আমিও ম্যাচ দেখতে পারি, একটু তো বুঝতে হবে বলো। এছাড়া বন্ধুরা, কালকের ম্যাচটা কিন্তু জিও টিভিতে দেখানোর কথা না থাকলেও কিন্তু জিও টিভিতেও দেখানো হয়েছে শুনলাম। তো সেক্ষেত্রে এটা একটা ভালো খবর। এর পরের দিন থেকে তোমরা কিন্তু জিও টিভিতেও যারা চাও মানে ACL এর ম্যাচ তোমরা দেখতেই পারো। তো এরপরে যে আপডেটটা তোমাদেরকে দেবো সেটা হচ্ছে, গতকালকে মোহনবাগানের অবস্থা খুবই খারাপ দেখা গেছে। কী রকম পারফরমেন্স দিয়েছে মোহনবাগান তোমরা সকলেই দেখেছো, একদমই অতি জঘন্য পারফরমেন্স। এছাড়া ওপেন চান্স পেয়েও কিন্তু গোল করতে ব্যর্থ হয়েছে দিমি পেত্তাতোস, লিস্টন কোলাসো এবং জেসন কামিন্সরা। তো এই হচ্ছে ব্যাপার। তো এই ক্ষেত্রে এবার তোমরা যদি দেখো, মলিনার আন্ডারে মোহনবাগান টোটাল 6খানা ম্যাচ খেলেছে, ডুরান্ড কাপ, ISL এবং এই ACL2 মিলিয়ে। তো সেই 6খানা ম্যাচের মধ্যে যেখানে কিন্তু 5খানাতে ড্র করেছে, একমাত্র কালকের ম্যাচটাই ড্র করেছে গোল শূন্যভাবে। তো এই হচ্ছে ব্যাপার। এবং কালকের ম্যাচে একটা জিনিস, হাজার নেগেটিভ জিনিসের মধ্যে একটা পজিটিভ জিনিস দেখা গেছে, যেটা হচ্ছে ডিফেন্সিভ সলিডিটি কিছুটা হলেও ভালো হয়েছে, যেখানে দীপেন্দু বিশ্বাসকে কিন্তু খুবই ভালো লেগেছে। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, কিন্তু এইটা তো কথা নয়, ম্যাচ তো জিততেই হবে, যেটা মোহনবাগানের কোচ জোসে মলিনার কোনো রকম পরিকল্পনাও দেখা যাচ্ছে না। মলিনার পরিকল্পনা নিয়েও প্রশ্ন উঠেছে, তার প্রথম একাদশ নিয়েও কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছে, যে ঠিকঠাক প্রথম একাদশ তিনি এখনও অবধি কিন্তু ঠিকঠাকভাবে বেছে উঠতেই পারলেন না, এইটাই হচ্ছে সমস্যা। তো এই ব্যাপারে কিন্তু মলিনার মানে যখন মানে এইরকম পারফরমেন্স দিচ্ছে, তখন কিন্তু গ্যালারি থেকে গো ব্যাক স্লোগান অবধি উঠলো মলিনার ব্যাপারে। তো এটা অবশ্যই সমর্থকেরা হতাশ হয়ে যাচ্ছেন মলিনার ওপর এই রকম পারফরমেন্স দেখানো নিয়ে। তো অবশ্যই মলিনা দেখো, অনেক দিন প্রায় তিনি কোচিংয়ের মধ্যে ছিলেন না, তিনি স্পেনের স্পোর্টিং ডিরেক্টর ছিলেন। তো সেক্ষেত্রে মলিনাকে আনাটা কি একদমই সঠিক কাজ হয়েছে? তো অবশ্যই তোমরা সকলে কমেন্ট করে জানিও। এছাড়া বন্ধুরা, আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করে দিই, যেটা হচ্ছে গতকালকে টাকটার এফসির সাথে কিন্তু আল ওয়াগরা এফসির ম্যাচ ছিল। তো এই দলগুলোর বিরুদ্ধেও কিন্তু মোহনবাগান খেলতে নামবে ACL2 এর মঞ্চে, যেখানে কিন্তু টাকটার 3-0 গোলে আল ওয়াগরাকে হারিয়ে দিয়েছে। মানে ভাবা যায়, টাকটারের থেকে অনেক বড় দল হচ্ছে এই আল ওয়াগরা, তাকে কিন্তু 3-0 গোলে এই টাকটার এফসি, ইরানের ফার্স্ট ডিভিশন ক্লাব, তারা হারিয়ে দিয়েছে। তো মোহনবাগান যদি এইরকম পারফরমেন্স দিতে থাকে, তাহলে মোহনবাগান তো এই সমস্ত দলের কাছে সামনে দাঁড়িয়ে কান্নাকাটি জুড়ে দেবে। তো অবশ্যই কিন্তু ভুল শোধরাতে হবে। টিমের প্লেয়ারদেরকে দেখে মনে হচ্ছে কোনো রকম ফিটনেস নেই, ফিটনেসের অভাব কিন্তু রয়েছে। তো প্রচণ্ড পরিমাণে কিন্তু টিমটাকে স্ক্যাটার লাগছে। তো তোমাদের এই বিষয়ে মন্তব্য জানিও। তো এরপরে জেমি ম্যাকলারেনকে নিয়ে জানাই, জেমি কিন্তু তিনি গতকালকে স্কোয়াডে ছিলেন, তবুও তাকে মাঠে নামানো হলো না। তিনি পরশুদিন বিকেলবেলাও তিনি কিন্তু জানিয়েছিলেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি ফিট আছেন, ডক্টর এবং কোচ চাইলে তাকে মাঠে নামানো যেতেই পারে, এটা তিনি জানিয়েছিলেন। এছাড়া গতকালকে তিনি ম্যাচের পরও তিনি জানিয়েছেন যে তিনি ফিট। এবার প্রশ্ন উঠছে, তিনি যদি ফিটই হবেন, তাহলে কোচ তাকে 5-10 মিনিটের জন্য নামানোর কেন সাহস দেখালো না? কারণ সত্যি কথা বলতে কালকে তো মোহনবাগান গোলই করতে পারছিল না। সেখানে যদি জেমির মতো একজন প্লেয়ারকে নামানো যেত, সেক্ষেত্রে হতেও পারতো, তিনি গোল পেতেন কি পেতেন না এখন তো জানি না, হয়তো পেতেও পারতেন। তো এই হচ্ছে ব্যাপার। তারপরেও কিন্তু তাকে নিয়ে কোনো রকম মানে তাকে নামানোই হলো না। তো এই বিষয়ে কিন্তু দেখো,
দেখো অনেক রকমই হতে পারে। এক হতে পারে যেহেতু জেমির ওপর ক্ষোভ বাড়ছিল মোহনবাগান সমর্থকদের, ফ্যান্সরা হতাশ হয়ে পড়ছিল জেমি মাঠে না নামার জন্য, সেই কারণে হতে পারে সেই সমর্থকদের ক্ষোভ চাপা দেওয়ার জন্য জেমিকে স্কোয়াডে রাখা হয়েছিল। এক্ষেত্রে ম্যানেজমেন্ট বা কোচ এইটা বলতে পারবে যে হ্যাঁ জেমি তো স্কোয়াডে ছিলেন, দরকার পড়েনি তাই তাকে নামায়নি, এই রকম কিছু একটা বলতে পারেন। কারণ এটা তো পরিষ্কার তিনি যদি ফিট থাকতেন তাহলে নিশ্চয়ই তাকে কোচ একবার হলেও ট্রাই করতো মাঠে নামানোর, তাহলে তিনি স্কোয়াডে ছিলেনই বা কেন, এটাই হচ্ছে সবথেকে বড় কথা। তো এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে হাবাস, মোহনবাগানের প্রাক্তন কোচ, তিনি কিন্তু কিছু বড় মন্তব্য করেছেন যেটা তোমাদেরকে জানাবো। তো সাংবাদিকদের মুখোমুখি হয়ে হাবাস জানিয়েছিলেন যে মোহনবাগানের কিছু ম্যাচ দেখেছি, তবে কোচের নজর দিয়ে নয়, একজন ফ্যান হিসাবে, এটা জানিয়েছেন হাবাস। এছাড়া তিনি কিন্তু আরও বলেছেন, মানে তাকে যখন সাংবাদিকরা প্রশ্ন করা হয়েছিল মোহনবাগান তো আপনাকে রাখতে চেয়েছিল, তাহলে এই ক্লাব আপনি ছাড়লেন কেন, সেখানে হাবাস জানিয়েছেন যে আমরা দুই পক্ষই সম্পর্কটা এগিয়ে নিয়ে যেতে চাইনি, দুই পক্ষই অত্যন্ত সম্মান ও বোঝাপড়ার মাধ্যমে সম্পর্ক ছিন্ন করেছি, এই জন্য কেউ কাউকে দোষারোপ করার জায়গায় নেই, এটা কিন্তু হাবাস তিনি নিজেই জানিয়েছেন। এরপরে তোমাদের যেটা জানাবো সেটা দিমি পেত্তাতোস, তিনি কিন্তু গতকালকে বিস্ফোরক মন্তব্য করেছেন কালকের ম্যাচটা ড্র করার পর। তিনি জানিয়েছেন যে এই রকম রেজাল্টের জন্য আমি কিন্তু ভীষণ পরিমাণে হতাশ। এছাড়া তিনি কিন্তু বলেছেন আমি রেফারি নিয়ে কোনো রকম কথা বলতে চাই না, তবে রেফারিং কালকে কিন্তু একটু খারাপ হয়েছিল, কারণ তোমরা দেখেছো যেটা কিন্তু দীপেন্দুকে ইয়েলো কার্ড দেখানো হয়েছিল ওটা কিন্তু ইয়েলো কার্ড নয়, দীপেন্দু কিন্তু বলেতেই ট্যাকেল করেছিল, তারপরেও সেই রেফারি এইরকম ইয়েলো কার্ড দেখিয়েছে। তো দেখো বন্ধুরা, আমরা শুধু ইন্ডিয়ান রেফারিদেরকে নিয়ে বলতে গেলে চর্চা করি এবং ইন্ডিয়ান রেফারিরা এই পারে না ওই পারে না এই সব নিয়ে আমরা আলোচনা করি আইএসএল এর ম্যাচ দেখে, তো বিদেশি রেফারির অবস্থাও একই, ইন্ডিয়ান রেফারিদেরই মতো, তো এখানে কিন্তু কিছু বলার নেই, এই হচ্ছে ব্যাপার। তো দিমি পেত্তাতোসও বেশ বিস্ফোরক মন্তব্য করেছেন রেফারি নিয়ে, সেটা কিন্তু তোমাদেরকে জানালাম। এরপরে যেটা জানাবো সেটা হায়দ্রাবাদ এফসি, তারা কিন্তু কোন কোন প্লেয়ারকে সাইন করিয়েছে আগেই তোমাদেরকে জানিয়েছি। তো গতকালকে তারা একের পর এক নাম ঘোষণা কিন্তু করে গেছে, প্রচুর নাম ঘোষণা করেছে, এবং সবথেকে বড় কথা আরেকটা জিনিস তোমাদেরকে বলি, যেটা হচ্ছে সম্ভবত হায়দ্রাবাদ এফসির কিন্তু ব্যান উঠে গেছে, কারণ হায়দ্রাবাদ এফসি ইতিমধ্যে কিন্তু আইএসএল এর জন্য যে সমস্ত প্লেয়ারদের নাম ঘোষণা করেছে কালকে সবাইকে কিন্তু রেজিস্টার করিয়ে ফেলেছে। তো সেক্ষেত্রে যদি না ব্যান উঠতো তাহলে কিন্তু হায়দ্রাবাদ রেজিস্টার করাতে পারতো না, সম্ভবত ব্যান উঠেই গেছে, সেই কারণে কিন্তু তারা রেজিস্টার করাচ্ছে। তো এটা একটা বড় সুখবর বলাই যায়। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।